নমস্কার। আজকে আমরা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অতি সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে যে বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্নতা সর্বস্তরে আমরা দেখতে পাই, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে রিসার্চ পাবলিকেশন এথিক্স। রিসার্চ পাবলিকেশন এথিক্স এটা নিয়ে একটা বিভিন্ন স্তরের ক্রাইসিস বা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে রিসার্চ এথিক্সটা কি? এই রিসার্চ এথিক্সের উপর ভিত্তি করেই বা এথিক্সের জন্যই কিন্তু মূলত আজকে উদ্বিগ্নতা সমগ্র বিশ্বে যে গবেষণা বা গবেষণা বিষয়ক বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি আধুনিককালে একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে যে হাউ টু এনশিওর দ্য রিসার্চ এথিক্স টু মেনটেন দ্য রিসার্চ ইকোসিস্টেম। এই রিসার্চ ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য, এস্টাবলিশ করার জন্য কী করে আমরা রিসার্চ এথিক্সটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি। তো সেই রিসার্চ এথিক্সের সাথে অ্যাসোসিয়েটেড একটি ইস্যু, একটা প্রবলেম, সে প্রবলেমটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে সিলেক্টিভ রিপোর্টিং অ্যান্ড মিসইন্টারপ্রিটেশন অফ ডেটা। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। সিলেক্টিভ রিপোর্টিং কি? এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো গবেষণা কাজের ক্ষেত্রে যখন গবেষণা শুরু হয়, মেইনলি আমরা দেখতে পাই যে প্রথম যে কাজটি হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশান। হ্যাঁ, প্রবলেমকে আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই সায়েন্টিফিক স্টাডির ক্ষেত্রে ফরমেশন অফ হাইপোথিসিস বা হাইপোথেসিস, টেস্টিং দ্য হাইপোথেসিস, চার নম্বর হচ্ছে কনক্লুশন অ্যান্ড রিপোর্টিং। এই হচ্ছে মূলত সায়েন্টিফিক স্টাডির ক্ষেত্রে মেনলি আমরা এই চারটি গুরুত্বপূর্ণ টাস্ক বা কাজ আমরা দেখতে পাই। তাহলে আমরা একটা প্রবলেম আমরা ফিল করেছি বা প্রবলেমকে আইডেন্টিফাই করেছি, যে প্রবলেমের উপর ভিত্তি করে আমরা কাজ করছি অ্যাজ এ রিসার্চার। ধরে নিচ্ছি আমি একজন রিসার্চার, নাম হচ্ছে এক্সএম। আমি একটা এক্সএম নামক একটা প্রবলেম, আমি একজন রিসার্চার, দেখা গেল বি একজন রিসার্চার। আমি কি করলাম? এক্সএম একটা প্রবলেম আমি কি আইডেন্টিফাই করেছি। এই যে আইডেন্টিফাইড যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশন আমাকে পেতে হবে। যে হোয়াট ইজ দ্য সলিউশন আমাকে পেতে হবে। তাহলে এই প্রবলেমটা এক্সএম প্রবলেমটার সলিউশন আমাকে পেতে হবে। তার জন্য আমি টেন্টেটিভ হাইপোথিসিস, এরকম দেখা গেল হাইপোথিসিস 1, নাল হাইপোথিসিস 1, হ্যাঁ, নাল হাইপোথিসিস 2, নাল হাইপোথিসিস 3, এরকমভাবে অনেকগুলো আমি টেন্টেটিভ হাইপোথিসিস ফর্ম করেছি। এই টেন্টেটিভ হাইপোথিসিসগুলোকে টেস্ট করার জন্য আমাকে রিপ্রেজেন্টেটিভ ডেটা লাগবে। সে ডেটা আমাকে কালেক্ট করতে হবে। তাহলে আমি ডেটা কালেকশান করলাম অ্যান্ড অ্যানালাইসিস। সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করব কেনার জন্য, কিসের জন্য? টু টেস্ট দি হাইপোথিসিস। এই হাইপোথিসিসগুলোকে টেস্ট করব। কিসের হাইপোথিসিস এগুলো? এই হাইপোথিসিস হচ্ছে এই যে একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেমটার সলিউশন কি হতে পারে, সেই সলিউশন সম্পর্কিত কিছু টেন্টেটিভ হাইপোথিসিস। এই হাইপোথিসিসকে আমাকে টেস্ট করতে হবে। সে টেস্টের জন্য আমাকে ডেটা লাগবে, তার জন্য ডেটা কালেক্ট করতে হবে, রিপ্রেজেন্টেটিভ ডেটা কালেক্ট করতে হবে। ডেটাকে রিপ্রেজেন্টেটিভ ডেটা, অথেন্টিক ডেটা, রিলায়েবল ডেটা, ট্রান্সপারেন্ট ডেটা, ভ্যালিড ডেটা কালেক্ট করার পর সেগুলোকে আমি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার উদ্দেশ্য হবে সেই হাইপোথিসিস যেগুলো ফ্রেম করেছিলাম, সেই ফ্রেম করা হাইপোথিসিসগুলোকে টেস্ট করার পরে আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম, কিছু একটা সিদ্ধান্ত পৌঁছে গেলাম যে এক্সএম প্রবলেমের সলিউশন হচ্ছে এরকম, হচ্ছে এক্স ওয়াই।
হ্যাঁ, এক্সএম প্রবলেমের সলিউশন হচ্ছে এক্স ওয়াই, দিস ইজ দ্য কনক্লুশন। তাহলে এবার সায়েন্টিফিক্যালি যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে প্রবলেমটা ফিল করেছি, আইডেন্টিফাই করেছি, রিয়ালাইজ করেছি, এটার সলিউশন পেয়ে গেছি এক্স ওয়াই। তাহলে এবার আমি যখন রিপোর্ট করছি যে আমার কাছে যদি এরকমটা হয় যে আমি এক্সএম প্রবলেমের আমি সলিউশন চেয়েছিলাম, এক্সপেক্টেড আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ রিসার্চার আমি চেয়েছিলাম কি এটার সলিউশন এরকম হবে যে এম ওয়াই হবে কিংবা এক্স ওয়াই ড্যাশ এরকম হবে, আমি এরকম একটা সলিউশন চেয়েছিলাম, কিংবা আমি চেয়েছিলাম এরকম এক্স ওয়াই প্লাস, হ্যাঁ, এরকম আমি একটা সলিউশন এক্সপেক্ট করেছিলাম। অ্যাজ এ রিসার্চার বিফোর স্টার্টিং দ্য রিসার্চ আই হ্যাভ এক্সপেক্টেড যে আমি চেয়েছিলাম যে এক্সপেক্টেড আউটকাম কী হবে, বা এক্সপেক্টেড সলিউশন কী হবে, যে এক্সএম প্রবলেমটা যে রয়েছে সেই এক্সএম প্রবলেমটার সলিউশন হচ্ছে যে আমি চেয়েছিলাম রিসার্চার হিসেবে এক্স ড্যাশ বা এক্স ওয়াই প্লাস এরকম একটা সলিউশন হবে। কিন্তু আমি রিসার্চ করে দেখলাম যে আমি এক্স ওয়াই রেজাল্ট পেয়েছি। দিস ইজ দ্য রিয়াল, দিস ইজ দ্য অথেন্টিক, দিস ইজ দ্য ট্রান্সপারেন্ট আউটকাম, ট্রান্সপারেন্ট রেজাল্ট অফ দিস রিসার্চ। কিন্তু অ্যাজ এ রিসার্চার আমি কি করলাম, আমি আমার পার্সোনালি আমি আমার চয়েসকে কনসেন্ট্রেট করার মাধ্যমে, আমি আমার চয়েসকে ফোকাস করার মাধ্যমে, আমি আমার চয়েসকে কনসিডার করার মাধ্যমে আমি কি বললাম কি যে আমি সেই প্রবলেমের সলিউশন আমি কি লিখলাম, আমি যখন রিপোর্ট করছি, আমি যখন একটা রিপোর্ট লিখছি, সেটা একটা থিসিস রূপে হতে পারে, একটা আর্টিকেল রূপে হতে পারে, যখন আমি রিপোর্ট করার সময় আমি কি বলছি, আমি সে প্রবলেমটা সলিউশন হিসেবে রিপ্রেজেন্ট করছি কি এইটা এক্স প্লাস কিংবা এক্স ওয়াই ড্যাশ, কিন্তু হওয়ার কথা ছিল এক্স ওয়াই, কিন্তু আমি প্রেজেন্ট করছি কি এক্স ওয়াই ড্যাশ। তাহলে এক্স ওয়াই ড্যাশ প্রেজেন্ট করলাম কেন, বেসড অন মাই চয়েস, বেসড অন মাই কনসিডারেশনস, বেসড অন মাই বায়াস ফিলিংস, তার উপর বেস করে আমি কি করলাম, দ্য এক্স ওয়াই ড্যাশ ইজ দ্য সলিউশন অফ এক্সএম প্রবলেম, আমি এরকম বললাম। তাহলে আমি কি করলাম, সিলেক্টিভ মানে কি, বেসড অন মাই কনসিডারেশনস আমি কি করলাম, আই হ্যাভ ডাইভার্টেড দ্য অ্যাকচুয়াল আউটকাম অফ মাই রিসার্চ, আমি কি করলাম, আমার রেজাল্টটাকে আমি কি করতাম, মিস ইন্টারপ্রিট করে দিলাম, আমি ডাইভার্ট করে দিয়ে আমি আমার চয়েস অনুসারে, আমি আমার কনসিডারেশনের উপর ভিত্তি করে আমি কি করলাম, রিপোর্ট করলাম একটা ডিফারেন্ট রেজাল্ট। পারপাস কি দেখা গেল, সেই পারপাস কি রয়েছে, পারপাস রয়েছে যে আমি যদি এই এক্সএম প্রবলেমের যদি সলিউশন এক্স ওয়াই ড্যাশ পাওয়া যায়, তাহলে আমি কি করতে পারি, একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে পারি, বা তার ভিত্তিতে আমি একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ পেতে পারি, আমি একটা প্রমোশনাল বেনিফিটস পেতে পারি, হ্যাঁ, আমি আমার একটা ক্যারিয়ার আপলিফমেন্ট বা ক্যারিয়ার একটা ডেভেলপমেন্টের একটা জায়গা পেতে পারি, এরকম একটা সম্ভাবনা রয়েছে ইফ আই গেট দ্য রেজাল্ট অফ এক্সএম ইজ এক্স ওয়াই ড্যাশ। এক্সএমের যদি রেজাল্ট আমি এক্স ওয়াই ড্যাশ পাই, তাহলে আমার এরকম কিছু অবজেক্টিভ রয়েছে যেগুলো আমি পেতে পারি। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এক্সএম প্রবলেমের সলিউশন এক্স ওয়াই, এটা আমি পেয়েছি প্র্যাকটিক্যালি, অথেন্টিক্যালি, রিলায়েবলি, ভ্যালিডলি, ট্রান্সপারেন্টলি, হ্যাঁ, এটা আমি পেয়েছি। বাট আই হ্যাভ ডাইভার্টেড দ্য রেজাল্ট অ্যাট দ্য টাইম টু প্রেজেন্ট মাই রেজাল্ট অফ অর ইন্টারপ্রিটেশন অফ মাই রেজাল্ট রিগার্ডিং দ্য প্রবলেম এক্সএম। আমি কি করলাম, এটাকে ডাইভার্ট করে দিলাম, আমি আমার মতো করে চেঞ্জ করে দিলাম। দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ রিপোর্টিং। তাহলে কি সিলেক্টিভ রিপোর্টিং হচ্ছে, একজন ইনভেস্টিগেটর বা একজন রিসার্চার যখন কি করছে, তার যে রিসার্চের রেজাল্ট, সে রিসার্চের রেজাল্টকে তার নিজের চয়েস অনুসারে ডাইভার্ট করছে, সে তার নিজের মতো করে রেজাল্টটাকে ডাইভার্ট করে প্রেজেন্ট করছে তার কোনো ভেস্টেড ইন্টারেস্টের জন্য। তার যে রিয়াল অথেন্টিক ট্রান্সপারেন্ট যে আউটকাম অফ রিসার্চ আছে, ইনভেস্টিগেশনের যে আউটকাম রয়েছে, সেটাকে সে প্রেজেন্ট করছে না, তখন সেটা হচ্ছে সিলেক্টিভ রিপোর্টিং। তো রিসার্চ এথিক্সকে যদি এনশিওর করতে হয়, রিসার্চ এথিক্সটাকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে আমাকে কী ধরনের রিসার্চ রিপোর্টিং হওয়া উচিত সে সম্পর্কে আমরা বলবো, যে রিসার্চ রিপোর্টিং কী হওয়া উচিত, মানে কী ধরনের টেকনিক বা কীরকমভাবে রিসার্চ রিপোর্টিং হওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা সহজ যদি একটা ধারণা আমরা ব্যক্ত করি, তাহলে হচ্ছে যে
যে আমি যদি এই রিসার্চের যে রেজাল্ট, যেটা ডাইভার্টেড রেজাল্ট, সিলেক্টিভ রিপোর্টিংয়ের মাধ্যমে পাওয়া যে ডাইভার্টেড রেজাল্ট, মিস ইন্টারপ্রিটেড রেজাল্ট, সেই রেজাল্টটার উপর ভিত্তি করে যদি কোনো সিদ্ধান্ত নিই, সেটা নিয়ে যদি কাজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কী দেখা যাবে, আমার কিন্তু ওয়েস্টেজ অফ রিসোর্সেস হবে। ডিফারেন্ট টাইপ অফ ক্রাইসিস সোসাইটি উইল ফেস। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সোসাইটি ফেস করতে পারে। সেজন্য বলা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিপোর্টিং অফ রিসার্চ। তাহলে এখানে আমরা এবার আলোচনা করে নেব হোয়াট ইজ রিপোর্টিং। আমরা সাধারণভাবে দেখলাম যে রিপোর্টিং বলতে সাধারণভাবে এই যখন কোনো একটা কাজ আমরা কমপ্লিট করছি, রিসার্চ একটা স্টাডি কমপ্লিট করছি, তখন শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি ইম্পার্শিয়ালি এথিক্যালি যখন পুরো ব্যাপারটাকে আমি তুলে ধরবো, তখন বলা হবে রিসার্চ রিপোর্টিং। এখানে কি বলা হচ্ছে, রিপোর্টিং অফ রিসার্চ, রিপোর্টিং অফ রিসার্চ is a significant task, একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা কাজ, সিগনিফিক্যান্ট টাস্ক অফ এ রিসার্চার। একটা গবেষকের কিন্তু এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ যে রিসার্চটা করেছে, সে রিসার্চার যদি ঠিকঠাকভাবে সেইটাকে রিপোর্ট না করে, রিসার্চার তাহলে কি হবে, এই রিসার্চের যে অ্যাকচুয়াল অবজেক্টিভ তা কিন্তু ডাইভার্টেড হয়ে যাবে। টু প্রেজেন্ট actual reliable valid logically verified bias free findings of a study for exploring the fundamental reality or truth fundamental reality or truth, full stop। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চ রিপোর্টিং কি বলবো, কাকে বলবো, হোয়াট ইজ রিপোর্টিং অফ রিসার্চ। রিপোর্টিং অফ রিসার্চ ইজ এ সিগনিফিক্যান্ট টাস্ক অফ রিসার্চার। একজন রিসার্চের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সে শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে, যা পেয়েছে, সেগুলো ট্রান্সপারেন্ট ওয়েতে প্রেজেন্ট করবে। তার জন্য এটাকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক বলা হচ্ছে। কিসের জন্য গুরুত্বপূর্ণ বলছে, যে টু প্রেজেন্ট অ্যাকচুয়াল রিলায়েবল ভ্যালিড লজিক্যালি ভেরিফাইড বায়াস ফ্রি ফাইন্ডিংস অফ এ স্টাডি। তাহলে এই যে রিসার্চের কোনো একটা বা কোনো একটা স্টাডির যে ফাইন্ডিংসটা পাওয়া যাবে, সেই ফাইন্ডিংসটাকে প্রেজেন্ট করার ক্ষেত্রে তিনি কি করবেন, অ্যাকচুয়াল ফাইন্ডিংস প্রেজেন্ট করবেন, অ্যাকচুয়াল, নট ডাইভার্টেড, নট ম্যানিপুলেটেড, নট ভেরি মিসইন্টারপ্রিটেড। এখানে কি বলা হচ্ছে, যে স্টাডির মাধ্যমে যে রিসার্চ ফাইন্ডিংসটা পাওয়া যাবে, সেটাকে তিনি কি করবেন, অ্যাকচুয়াল রিসার্চ ফাইন্ডিংসটা প্রেজেন্ট করবেন। রিপোর্টিংয়ের সময় তিনি কি করবেন, রিলায়েবল ফাইন্ডিংসটাকে তুলে ধরবেন। রিলায়েবল ফাইন্ডিংস মানে কি, যেটা হচ্ছে কি, যে ফাইন্ডিংসটার অ্যাকসেপ্টেবিলিটি, যেটার ট্রাস্টওয়ার্দিনেস সব থেকে বেশি সিগনিফিক্যান্ট লেভেলে থাকবে, যার বিশ্বাসযোগ্যতা সব থেকে উচ্চ পর্যায়ে থাকবে, সেই ফাইন্ডিংসটাকে বলা হচ্ছে রিলায়েবল ফাইন্ডিংস। একই রকমভাবে বলা হচ্ছে ভ্যালিড ফাইন্ডিংস মানে যে পারপাসের উপর ভিত্তি করে যে ফাইন্ডিংসটা পাওয়া হয়েছে, অর্থাৎ কন্টেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ রেলেভেন্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ যে ফাইন্ডিংস, সেটা হচ্ছে বলা হচ্ছে ভ্যালিড ফাইন্ডিংস। লজিক্যালি ভেরিফাইড মানে যে ফাইন্ডিংসটা কি করা হচ্ছে, আমরা জানি রিসার্চারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে। যখন তিনি রিসার্চ কাজটি সম্পন্ন করেন, তখন সম্পন্ন করার পরে যে ফাইন্ডিংস বা রেজাল্টটা তিনি পান, সেটাকে ওনাকে লজিক্যালি ভেরিফাই করতে হয়। অর্থাৎ
থ্রু রিসার্চ রিভিউয়ের মাধ্যমে যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স বা গুলো তিনি পান, এক্সিস্টিং নলেজ বা এক্সপিরিয়েন্সগুলো পান, সেই নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোর পরিপ্রেক্ষিতে ওনার নিজের যে রিসার্চ ফাইন্ডিংস, সেই রিসার্চ ফাইন্ডিংসকে ভেরিফাই করতে হয়। যতক্ষণ না সেটাকে ভেরিফাই করা হচ্ছে, ভেরিফাই মানে কি, তার গ্রহণযোগ্যতা কী আছে, তার লেভেল অফ ভ্যালু কী আছে, তার লেভেল অফ সিগনিফিক্যান্স কী আছে, তার লেভেল অফ কন্ট্রিবিউশন কী আছে, লেভেল অফ ইনফ্লুয়েন্স কী আছে, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হয়, সেটা যাচাই করে নিতে হয়। সেইটাকে যাচাই করার পরে যদি দেখা যায় যে এটি সিগনিফিক্যান্ট, এটা হাইলি ইনফ্লুয়েন্সিভ, হাইলি ভ্যালিড, হাইলি এফেক্টিভ, তখন কিন্তু সেই ফাইন্ডিংসটার গ্রহণযোগ্যতা থাকবে। যদি এরকমভাবে ভেরিফাই হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে লজিক্যালি ভেরিফাই হয়ে গেছে সে ফাইন্ডিংস। তাহলে লজিক্যালি ভেরিফাইড হয়ে গেছে এমন ফাইন্ডিংসকে প্রেজেন্ট যখন করা হবে, সেটাকে প্রেজেন্ট করার কাজটা হচ্ছে রিসার্চারের। বায়াস ফ্রি তার নিজের যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, খারাপ লাগা ভালো লাগা, নিজের বিবেচনায় ইত্যাদি বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেবেন না। সেই বায়াস ফ্রি কথাটা বলা হয়েছে অফ এ স্টাডি। তাহলে বায়াস ফ্রি হয়ে ফাইন্ডিংসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, অ্যাকচুয়াল ফাইন্ডিংস রিপ্রেজেন্ট করতে হবে, রিলায়েবল ফাইন্ডিংস, ভ্যালিড ফাইন্ডিংস, লজিক্যালি ভেরিফাইড ফাইন্ডিংস প্রেজেন্ট করাটা হচ্ছে রিসার্চারের কাজ। পারপাসটা কি? পারপাসটা হচ্ছে ফর এক্সপ্লোরিং দ্য ফান্ডামেন্টাল রিয়ালিটি অর ট্রুথ। এটার পারপাসটা কি? আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা ক্রাইসিস ফিলিংসের উপর ভিত্তি করে কিন্তু রিসার্চ স্টাডি ডিজাইন করা হয়, কিংবা কোনো একটা প্রবলেম বা ডিফিকাল্টিস বা ক্রাইসিসকে ওভারকাম করার জন্য কিন্তু রিসার্চের একটা ইন্টেন্সিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে এই ধরনের রিসার্চের যে ইস্যুস বা রিসার্চের প্রবলেমকে আইডেন্টিফাই করা হয়। তো এই প্রবলেম যে ফাইন্ডিংস আছে, সেই ফাইন্ডিংসের উপর ভিত্তি করে কিন্তু কী হবে, সেই রিসার্চার যেমন তার নিজের সেই প্রবলেমটাকে ফান্ডামেন্টালি সলভ করতে পারবেন, শুধু তিনি নিজেই বেনিফিটেড হবেন এমনটা নয়, সেই রিসার্চ ফাইন্ডিংস কিন্তু সোসাইটির কাছে একটা গুরুত্বপূর্ণ রিসোর্স, এবং সেই সোসাইটি সেই রিসোর্সটাকে ইউটিলাইজ করার মাধ্যমে সিগনিফিক্যান্ট ডিসিশান নিতে পারবেন, এবং সেই সিগনিফিক্যান্ট ডিসিশনের মাধ্যমে বা সেই রিসোর্সকে ইউটিলাইজ করার মাধ্যমে সোসাইটিতে একটা সিগনিফিক্যান্ট একটা প্ল্যাটফর্ম বা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবেন, বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করতে পারবেন। সেই জন্য হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে বলা যায় ফান্ডামেন্টাল রিয়ালিটিটাকে এক্সপ্লোর করার জন্য, কিংবা ট্রুথটাকে, সত্যতাটাকে সবার সামনে তুলে ধরার জন্য। অলসো দিস টাইপস অফ ফাইন্ডিংস উইল বি দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ফর কালচারাল ইমপ্রুভমেন্ট। সোসাইটির যে সংস্কৃতি রয়েছে, সংস্কৃতির উন্নতির জন্য, সভ্যতার সমৃদ্ধির জন্য, সংস্কৃতির উন্নতির জন্য, সভ্যতার সংস্কৃতির জন্য এই ধরনের রিসার্চ ফাইন্ডিংসের গ্রহণযোগ্যতা সর্বাধিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো এই রকমের রিপোর্টিং হওয়া উচিত। কিন্তু এইভাবে যখন রিপোর্টিং হবে না, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সিগনিফিক্যান্ট টাস্ক হিসেবে রিসার্চার এটা না দেখে তিনি অ্যাকচুয়াল ফাইন্ডিংস প্রেজেন্ট করছেন না, রিলায়েবল ফাইন্ডিংস প্রেজেন্ট করছেন, তার রিলায়েবিলিটিকে ডাইভার্ট করছেন, ট্রাস্টওয়ার্দিনেসকে ডাইভার্ট করছেন, ভ্যালিডিটির জায়গাটাকে নষ্ট করছেন, বায়াসড ওয়েতে রিপ্রেজেন্ট করছেন, তাহলে সেটাকে বলা হবে সিলেক্টিভ রিপোর্টিং। দ্যাট উইল নট বি গুড ফর দি এক্সপ্লোরেশন অফ দ্য ফান্ডামেন্টাল রিয়ালিটি অর ট্রুথ। সত্যকে প্রকাশ করার জন্য, অপরিহার্য সত্য বাস্তবিকতাটাকে প্রকাশ করার জন্য সেটা এই ধরনের রিপোর্টিং কিন্তু কাম্য নয়। এই ধরনের রিপোর্টিং যদি হয়ে থাকে তাহলে রিসার্চের যে এথিক্যাল জায়গাটা বা রিসার্চের যে বিশ্বাসযোগ্যতা বা রিসার্চের যে গুরুত্বটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হবে। এরপরে আমরা আলোচনা করব যে তাহলে টেকনিক্যালি যদি আমরা বলি হোয়াট ইজ সিলেক্টিভ রিপোর্টিং, তার কতগুলি বিচার্য বিষয় রয়েছে। এখানে আমরা অলরেডি এখানেই আলোচনা করেছি যে সিলেক্টিভ রিপোর্টিং কারা কী হবে। সিলেক্টিভ রিপোর্টিং যখন এই যে বিচার্য বিষয়গুলো, এফেক্টিভ রিপোর্টিংয়ের যে বিচার্য বিষয়গুলো, সেগুলো থেকে যখন ডাইভার্টেড হয়ে যাবে, তখন সেটা হবে সিলেক্টিভ রিপোর্টিং। তাহলে এটাকে সংক্ষেপে আলোচনার জন্য আমরা এরকমভাবে লিখব যে হোয়াট ইজ সিলেক্টিভ রিপোর্টিং। হোয়াট ইজ সিলেক্টিভ রিপোর্টিং বলতে গিয়ে এখানে বলতে হবে সিলেক্টিভ রিপোর্টিং ইজ কি সিলেক্টিভ রিপোর্টিং? প্রথমে বলা হচ্ছে নাম্বার 1, এ সাবজেক্টিভ অর বায়াসড, সাবজেক্টিভ নট অবজেক্টিভ, সাবজেক্টিভ অর biased reporting technique, এখানে কি হচ্ছে সাবজেক্টিভ ওয়েতে, অর্থাৎ অবজেক্টিভ একটা কনসেপ্ট হয়, একটা সাবজেক্টিভ কনসেপ্ট হয়। সাবজেক্টিভ কি আর অবজেক্টিভ কি? অবজেক্টিভ মানে হচ্ছে ফ্রি ফ্রম দি সাবজেক্ট ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স, ইন্ডিভিজুয়াল চয়েস,
তখন সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ। যদি ইনফ্লুয়েন্স অফ দি ইন্ডিভিজুয়াল উইল পার্টিসিপেট উইল প্লে এ ভাইটাল রোল, তখন সেটাকে বলা হচ্ছে বায়াসড মানে বিষয়। তো এখানে বলা হচ্ছে সাবজেক্টিভ, এখানে সিলেক্টিভ রিপোর্টিং হচ্ছে কি একটা সাবজেক্টিভ রিপোর্টিং টেকনিক। 2 নম্বর কি বলা হচ্ছে, 2 নম্বর বলা হচ্ছে ম্যানিপুলেটিভ রিপোর্টিং। ম্যানিপুলেটেড কি, রিপোর্টটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে নিজের মতো করে, নিজের চয়েস অনুসারে রিয়ালিটিকে ডাইভার্ট করে দিয়ে, হ্যাঁ এখানে কি করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, ফাইন্ডিংসের লজিক্যাল প্যাটার্ন, লজিক্যাল অ্যাকসেপ্টেবিলিটিকে ডাইভার্ট করে দিয়ে হচ্ছে তার অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে নষ্ট করছে, সেটাকে বলছে ম্যানিপুলেটিভ রিপোর্টিং। এবার কি বলছে, এটাকে কখনো কখনো দেখা যায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেন বলা হচ্ছে, যে রিপোর্ট করার সময় রিসার্চার কি মনে করছেন, তিনি কমপ্লিটলি রিপোর্ট করছেন, তিনি কিছু করছেন না, তিনি কিছু জিনিস গোপন করে যাচ্ছেন, কিছু তথ্য তিনি গোপন করে যাচ্ছেন তার নিজের কিছু ভেস্টেড ইন্টারেস্টের জন্য, তিনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে রিপোর্টিং করছেন। তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কনক্লুশন বা নলেজ যদি সোসাইটির কাছে যায়, ফাইন্ডিংস যদি সোসাইটির কাছে যায়, তাহলে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্ডিংস উইল ক্রিয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু ইন দ্য সোসাইটি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং, inappropriate findings will create the inappropriate or divert the concept or divert the decisions of the society. তো সেই জন্য বলছে যখন inappropriate way the reporting হবে, that will also be called is the considered as the selective reporting. 4 নম্বরে কি বলা হচ্ছে, 4 নম্বরে বলা হচ্ছে যে diverted from reality based reporting, diverted from reality বেসড রিপোর্টিং। বাস্তবিক যে সমস্ত হয়, বাস্তবিক রিপোর্টিং যেগুলো হয় সেগুলো কিন্তু কি হয়, সত্য হয়, কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু এটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, এটা চেঞ্জ করে দেওয়া হয়, ম্যানিপুলেটেড হয়ে থাকে, সেই জন্য এখানে কিন্তু রিয়ালিটির যে জায়গাটা, সেই রিয়ালিটির জায়গাটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। তো এইটাকে সেই জন্য বলা হচ্ছে ডাইভার্টেড ফ্রম রিয়ালিটি বেসড রিপোর্টিং। এখানে কি বলছে, ইট ইজ দ্য নন এক্সপেরিমেন্টাল রিপোর্টিং। নন এক্সপেরিমেন্টাল কেন, কারণ এক্সপেরিমেন্টাল রিপোর্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বিষয়ই আছে, সাবজেক্টিভ বায়াসনেসের ঊর্ধ্বে গিয়ে ইনভেস্টিগেটর বা রিসার্চারকে কিন্তু রিপোর্ট করতে হবে। সেখানে কিন্তু যে সায়েন্টিফিক প্রিন্সিপালসের মধ্যেই বলা হচ্ছে যা পাবো, যেটুকু পাবো, যেমন পাবো, যে যা দেখবো তাই প্রেজেন্ট করতে হবে। তাই যখনই এইভাবে সিলেক্টিভ ওয়েতে রিপোর্টিং করা হবে, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি মানে সেটা এক্সপেরিমেন্টাল হবে না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিপোর্টিং। এরপরে 6 নম্বর বলা হচ্ছে ইললজিক্যাল, কারণ লজিক্যালি এটাও কিন্তু সাপোর্টেড হবে না। ইললজিক্যাল রিপোর্টিং, সিলেক্টিভ রিপোর্টিং ইজ ইললজিক্যাল রিপোর্টিং বিকজ ইট উইল নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য লজিক্যাল প্যারাডাইম। লজিক্যাল যে সমস্ত প্যারাডাইম বা পার্সপেক্টিভ বা ডোমেন রয়েছে, সেগুলোর সাথে কিন্তু এই রিপোর্টিংয়ের কোনো কানেকশন থাকবে না, কারণ ভেরিফায়াবিলিটি, লজিক্যাল ভেরিফায়াবিলিটি অফ দ্য ফাইন্ডিংস উইল বি ডাইভার্টেড অ্যাট দ্য টাইম টু কনসিডার দ্য প্রসেস অর অ্যাপ্রোচ অফ সিলেক্টিভ রিপোর্টিং। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, 7 নম্বরে বলা হচ্ছে নন অথেন্টিকেটেড রিপোর্টিং। এখানে কি হবে, এটার অথেন্টিসিটি কিন্তু থাকবে না। এইভাবে যখন রিপোর্টিংটাকে করা হবে বা ফাইন্ডিংসকে ম্যানিপুলেট করে রিপোর্ট করা হবে, তখন কিন্তু সেটার অথেন্টিসিটি থাকবে না, সেটাকে নন অথেন্টিকেটেড রিপোর্টিং বলা হবে। তাহলে এই হচ্ছে সিলেক্টিভ রিপোর্টিং। এরপরে আমরা যে আমাদের আলোচনার যে বিষয়, সে বিষয়ের দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব মিসইন্টারপ্রিটেশন অফ ডেটা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে মিসইন্টারপ্রিটেশন মানে কি। এখানে ইন্টারপ্রিটেশন কথাটির অর্থ হচ্ছে যে কোনো একটা জিনিসের কি অর্থ বহন করছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ এনিথিং। হ্যাঁ, কোনো ডেটার যখন ইন্টারপ্রিটেশনের কথা বলা হচ্ছে, তাহলে ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ইন্টারপ্রিটেশন মিনস কি, ইন্টারপ্রিটেশন মিনস হচ্ছে টু এক্সপ্লোর দ্য মিনিং, টু এক্সপ্লোর দি মিনিং। তা মিনিংকে এক্সপ্লোর করা, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। তাহলে যখন কোনো ডেটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হবে, ডেটা ইজ এ রিপ্রেজেন্টেটিভ ইউনিট অফ ট্রুথ অর রিয়ালিটি অর লজিক, এটা হচ্ছে ডেটা উইল বি দ্য রিপ্রেজেন্টেটিভ ইউনিট অর রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টস দ্যাট ক্যান রিপ্রেজেন্ট দ্য রিয়ালিটি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে, তাহলে আমরা
সাধারণভাবে আমরা আজকে আলোচনা করব যে মিস ইন্টারপ্রিটেশন। তাহলে ডেটাকে মিস ইন্টারপ্রিট করা মানে কোনো ডেটার যা মিন হয় মানে তার যা অর্থ হয় সেই অর্থকে যখন ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তার পেছনে অনেকগুলো অবজেক্টিভ থাকে, অর্থাৎ সেগুলো আমরা আলোচনা করব কী কী কারণ থাকে, যে কারণগুলির জন্য প্রকৃতপক্ষে ডেটার যে প্রকৃত অর্থ, রিসার্চ ডেটার যে প্রকৃত অর্থ সেটাকে নষ্ট করা হয়, ডাইভার্টেড করা হয়। তাহলে আমরা সাধারণভাবে জেনে নেব যে রিসার্চের ডেটা বলতে আমরা সাধারণভাবে কি বুঝি। হোয়াট ইজ রিসার্চ ডেটা? তো বেসিক্যালি রিসার্চ ডেটা ইজ কি দেখতে পাচ্ছি রিসার্চ ডেটাটাকে? রিসার্চ ডেটা ইজ নাম্বার 1, এখানে আমি দেখতে পাচ্ছি এ রিসোর্স টু ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু। এ রিসোর্স টু ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু ক্রিয়েট করার একটা গুরুত্বপূর্ণ রিসোর্স। ডেটার উপর বেস করে কিন্তু কি করা হবে, ডেটা কি করতে পারে, একটা ভ্যালু জেনারেট করতে পারে। তার একটা যে ভ্যালুটা কি হবে, সোসাইটির কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। তাহলে ভ্যালু ক্রিয়েট করার প্রবাবিলিটি বা সম্ভাবনা কি রয়েছে? সম্ভাবনা কিন্তু ডেটার মধ্যে রয়েছে, রিসার্চ ডেটার মধ্যে রয়েছে। এবং সোসাইটিকে একটা নির্দিষ্ট বা একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম ডিজাইন করার ক্ষেত্রে এই রিসার্চ ডেটার বিশেষ রকমের ভূমিকা আমরা দেখতে পাই। নাম্বার 2তে আমরা কি দেখতে পাচ্ছি? এ ফাইন্ডিংস। রিসার্চ ডেটাকে কি বলা হচ্ছে? findings of highly organized study. Highly organized study. তারপর কি বলা হচ্ছে? টু ডাইরেক্ট সোসাইটি। organized study to direct society for decision making. যে কোনো পার্টিকুলার বিশেষ বিষয়ে ডিফাইন্ড কোনো ইস্যুতে, ডিফাইন্ড কোনো প্রবলেমের পরিপ্রেক্ষিতে সোসাইটিকে ডিসিশন নেওয়ার দরকার হয়। আমরা জানি যে আমাদের যে কোনো মুভের জন্য, প্রত্যেকটি মুভের জন্য আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু মুভ করছি, কিছু না কিছু ক্রিয়া করছি। এই ক্রিয়া করার জন্য কিন্তু আমাদের কিসের দরকার হয়? আমাদের কিন্তু প্রত্যেকটা ক্রিয়ার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় হয় তথ্য বা জ্ঞান বা এক্সপেরিয়েন্স। সে নলেজ বা এক্সপেরিয়েন্স বা ইনফরমেশান আমাদের কি করে? আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুভ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট মুভ নিতে পারি। যদি সিদ্ধান্ত অ্যাপ্রোপ্রিয়েট নলেজের উপর বেস করে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন না হয়, তাহলে কিন্তু সেই ডিসিশন এর উপর ভিত্তি করে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অর ভুল ডিসিশন, রং ডিসিশনের উপর বেস করে যদি কোনো মুভ করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে আউটকাম পাওয়া যাবে সেটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে আর ইনসিগনিফিক্যান্ট হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে হাইলি অর্গানাইজড যে স্টাডি, সেই স্টাডির ফাইন্ডিংস হচ্ছে রিসার্চ ডেটা। যে ডেটাটা মেইনলি কী করে? সোসাইটিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে সোসাইটি যেমন নিজেকে ইমপ্রুভ করতে পারবে, নিজের কালচারাল ইমপ্রুভমেন্ট হবে, অ্যাকচুয়ালি যে নিজেকে বিভিন্ন যে এনরিচমেন্টের জায়গাটি রয়েছে সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ওয়েতে সায়েন্টিফিক্যালি এনরিচ করতে পারবে। এরপরে 3 নম্বর যে জায়গাটি রয়েছে সেটি সম্পর্কে বলা হচ্ছে এরকমভাবে যে এ কোয়ান্টিটেটিভ ফোর্স। রিসার্চ ডেটা কি? এ কোয়ান্টিটেটিভ ফোর্স। এটাকে একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের পরিপ্রেক্ষিতে কোয়ান্টিটেটিভ বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফোর্স টু রেগুলেট। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ফোর্সটা কেন? এটা কিসে কি করতে সাহায্য করে? এই ফোর্স বা এই শক্তিটা কি করতে সাহায্য? টু রেগুলেট এফোর্টস অফ সোসাইটি। রেগুলেট করতে সাহায্য করে সোসাইটির যে এফোর্টস রয়েছে, এফোর্টস অফ সোসাইটি to foster the level of prosperity, to foster the level of prosperity.
তাহলে সমাজের যে প্রসপারিটি যে জায়গা আছে, সমৃদ্ধি যে জায়গাটা আছে, সেই সমৃদ্ধির জায়গাটাকে, সমৃদ্ধির প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সামাজিক যে প্রবণতা বা সামাজিক যে চেষ্টা আছে, কর্মযোগ্য রয়েছে, সেগুলোকে কি করে, সেগুলোকে রেগুলেট করার ক্ষেত্রে একটা ফোর্স হিসেবে কাজ করে এই রিসার্চ ডেটা এমন একটি ফোর্স হিসেবে কাজ করে যার মাধ্যমে সোসাইটি কী করতে পারে, নিজের যে প্রসপারিটির জায়গাটাকে সেটাকে ফাস্টার করতে পারে। প্রসপারিটিটাকে এনশিওর করার জন্য একটা টেকনিক্যালি কিন্তু ফাস্টার একটা মুভমেন্ট বা একটা কিন্তু স্পিডিটি বা একটা গতি কিন্তু সেখানে তৈরি করতে পারে। এই হচ্ছে রিসার্চ ডেটা। এরপরে আমরা দেখব, এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে ডিতে বলা হচ্ছে এটা কালচারাল ডেভেলপমেন্টে সাহায্য করছে। এ কি ফ্যাক্টর রিসার্চ ডেটা ইজ এ কি ফ্যাক্টর টু স্টিমুলেট কালচারাল এনরিচমেন্ট, টু stimulate কালচারাল এনরিচমেন্ট। তাহলে রিসার্চ ডেটা কী করে, সাংস্কৃতিক সমৃদ্ধি বা সাংস্কৃতিক সমৃদ্ধি বা উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ রূপে কিন্তু সাহায্য করে। এ কি ফ্যাক্টর, একটা অপরিহার্য ফ্যাক্টর হিসেবে কাজ করে সংস্কৃতির সমৃদ্ধির ক্ষেত্রে। কারণ রিসার্চ ডেটার উপর বেস করেই কিন্তু বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা হয় এবং তার ভিত্তিতে কিন্তু ভ্যালু ক্রিয়েট করা হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে রিসার্চ ডেটা, এই রিসার্চ ডেটাকে মিসইন্টারপ্রিট করা হয়। কে করে, কিছু রিসার্চার, এই রিসার্চ এথিক্সকে ডাইভার্ট করার জন্য বা রিসার্চ এথিক্সের ভ্যালুকে সেটাকে নষ্ট করার জন্য এই ডেটার যে প্রকৃত যে অর্থ, সে প্রকৃত অর্থ বা প্রকৃত মিনিংটাকে ডাইভার্ট করে ভুল করে সোসাইটির সামনে ভুলভাবে উপস্থাপন করে, যার থেকে কিন্তু একটা ভুল কন্ট্রিবিউশন বা ভুল একটা ইনফ্লুয়েন্স কিন্তু ক্রিয়েট হতে পারে। তাহলে এবার আমরা আলোচনা করব misinterpretation of data means কি মিনস। এখানে 1 নম্বর বলা হচ্ছে, নাম্বার 1, টু ডাইভার্ট দ্য অ্যাকচুয়াল মিনিং, divert the actual meaning of representative facts, or truth, carry forwarded by the defined data. এর অর্থটা কি, টু ডাইভার্ট দ্য অ্যাকচুয়াল মিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টস অর ট্রুথ ক্যারি ফরওয়ার্ডেড বাই দ্য ডিফাইন্ড ডাটা। এই যে ট্রুথটা অ্যাকচুয়াল ডিফাইন্ড ডেটার মধ্যে রয়েছে, বা যে ডিফাইন্ড ডেটাটা, যে রিসার্চ ডেটাটা অ্যাকচুয়াল যে ট্রুথ বা অ্যাকচুয়াল যে ফ্যাক্টসটাকে রিপ্রেজেন্ট করছে, সে ফ্যাক্টসের, সে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টস বা রিপ্রেজেন্টেটিভ ট্রুথের যে অ্যাকচুয়াল মিনিং, সে অ্যাকচুয়াল মিনিংকে কিন্তু ডাইভার্ট করা মানে হচ্ছে মিসইন্টারপ্রিটেশন। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন রকমের ফ্যাক্টরস থাকতে পারে, যে ফ্যাক্টরসগুলো মেইনলি এই যে রিপ্রেজেন্টেটিভ যে ফ্যাক্টস বা ট্রুথ, তার যে অ্যাকচুয়াল মিনিং সেটাকে ডাইভার্ট করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর যে বিষয়টি, অর্থাৎ মিসইন্টারপ্রিটেশন অফ ডেটা বলতে আরেকটি দিক সম্পর্কে আমরা বলবো। তাহলে এখানে বলছে টু ক্রিয়েট obstacles against the transparency transparency of truth। এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু বাধা তৈরি করে, বাধা সৃষ্টি করে। এই মিসইন্টারপ্রিটেশন অফ ডেটা কি করে, বাধার সৃষ্টি করে। কিসের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে,
বাধাটা সৃষ্টি করে যে সত্যের যে ইয়ে আছে, ট্রান্সপারেন্সি রয়েছে। ট্রান্সপারেন্সি মানে তার স্বচ্ছতা আছে, দ্য ভিউ অফ ক্লিয়ারিটি রয়েছে বা ক্লিয়ার ভিউ রয়েছে, যে ট্রুথের যে ক্লিয়ার ভিউ রয়েছে সেই ক্লিয়ার ভিউটার এগেনস্টে কিন্তু আর্টিফিশিয়ালি, হ্যাঁ, সাবজেক্টিভ ওয়েতে কী করা হয়, বিভিন্ন রকম বাধা তৈরি করা হয়। মিস ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কি করা হয়, তার অ্যাকচুয়াল মিনিংটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, হ্যাঁ, এবং সেখানে কি হয়, তার যে ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সি, ট্রুথের যে ট্রান্সপারেন্সি, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, সিগনিফিক্যান্ট ওয়েতে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে এই যে ট্রান্সপারেন্সি অফ ট্রুথটাকে মেনটেন করার জন্য কিন্তু মিস ইন্টারপ্রিটেশন করা যাবে না। Actual interpretation, actual or proper or effective interpretation of the data will ensure the transparency of truth. Transparency of truthটাকে এনশিওর করতে সাহায্য করে। 4 নম্বর মিস ইন্টারপ্রিটেশন বলতে কি বোঝায়, 3 নম্বর কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে টু ডাইভার্ট দ্য লেভেল অফ, টু ডাইভার্ট the level of reliability, level of reliability, comma, validity and objectivity, validity and objectivity of data, ডেটার যে বিশ্বাসযোগ্যতা আছে, ডেটার যে কী বলে যথার্থতা আছে, অর্থাৎ রিলায়েবিলিটি আছে, লেভেল অফ রিলায়েবিলিটি আছে, বা লেভেল অফ ভ্যালিডিটি আছে, বা লেভেল অফ অবজেক্টিভিটি আছে, সে সমস্ত জিনিসগুলো কিন্তু ডাইভার্ট হয়ে যায়, গিয়ে অ্যাকচুয়াল ডেটার যে অ্যাকচুয়াল ভ্যালু, সে ভ্যালুটা হয়ে যায় জিরো, সেটার ভ্যালুটা টোটাল হয়ে যায় জিরো, নন অথেন্টিক, সেই ডেটার কোনো রকমের অথেন্টিসিটি থাকে না, ফলে সেই ডেটাটাকে একটা ভোগাস একটা স্ট্যাটাসে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ। এরপরে কি বলা হচ্ছে, এরকমভাবে মিস ইন্টারপ্রিটেশনের কথাগুলো বলা হচ্ছে, যে মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা বলতে কি বোঝাচ্ছে, এরকম আরও 3টে দিক সম্পর্কে আমরা আলোচনা করব, যে দিকগুলো মূলত যে আমাদের রিসার্চ ডেটার কোন কোন দিকগুলোকে ডাইলুট করছে, কোন কোন দিকগুলোকে ডাইভার্ট করছে, এবং সেই ডাইভারশানের অ্যাকচুয়াল ক্ষতিটা, সেই ডাইভারশানের মধ্য দিয়ে সোসাইটির অ্যাকচুয়াল ক্ষতিটা কীভাবে হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে এরকমভাবে, টু ডাইভার্ট এ নন ডিজায়ারেবল রেসিস্টেন্স, টু ডাইভার্ট এ নন ডিজায়ারেবল না, ডাইভার্ট নয়, টু ডেভেলপ। 4 নম্বরে বলা হয়েছে টু ডেভেলপ এ নন ডিজায়ারেবল রেসিস্টেন্স, বাধা সৃষ্টি করছে, অবাঞ্ছিত বাধা, হ্যাঁ, অন দ্য ওয়ে অফ রিসার্চ ইন্টিগ্রিটি, অন দ্য ওয়ে of research integrity, রিসার্চ ইন্টিগ্রিটি, এই রিসার্চ ইন্টিগ্রিটি বা রিসার্চ এথিক্সের যে পথে, রিসার্চ এথিক্সকে এনশিওর করার পথে কিছু অবাঞ্ছিত প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। মিস ইন্টারপ্রিটেশন ডেটার মাধ্যমে কিছু অবাঞ্ছিত বাধা সৃষ্টি হয়ে থাকে, যে বাধার জন্য অ্যাকচুয়ালি রিসার্চের যে একটা এথিক্যাল যে প্ল্যাটফর্ম বা একটা যে এফেক্টিভ ইকোসিস্টেম রয়েছে, রিসার্চের ইকোসিস্টেম রয়েছে বা হওয়া উচিত, সেই ইকোসিস্টেম বা রিসার্চ ইন্টিগ্রিটির জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হবে। রিসার্চ ইন্টিগ্রিটি সাধারণভাবে আমরা কি বুঝি, রিসার্চ ইন্টিগ্রিটি বলতে সাধারণভাবে বোঝাচ্ছে যেখানে রিসার্চারের ইন্টেলেকচুয়াল ভ্যালু অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রপারলি মেনটেন হয়, যেখানে রিসার্চের যে অথেন্টিসিটি মেনটেন হয়, যেখানে রিসার্চের ট্রান্সপারেন্সি মেনটেন হয়, যেখানে রিসার্চের প্রত্যেকটি কাজকে ইমপার্শিয়ালি বা অবজেক্টিভ ওয়েতে অ্যানালাইসিস করা হয়, যেখানে সম্পূর্ণভাবে রিসার্চার বায়াস ফ্রি হয়ে পুরো রিয়ালিটিকে এক্সপ্লোর করেন, সেই রিসার্চের এইভাবে যখন রিসার্চ কন্ডাক্ট হয়, তার ভিত্তিতে যে একটা রিসার্চের পরিবেশ বা একটা বাতাবরণ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে রিসার্চ ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটির জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটার মাধ্যমে, হ্যাঁ। 5 নম্বর যে জায়গাটির কথা বলা হচ্ছে, টু ডাইভার্ট দ্য লজিক্যাল, সায়েন্টিফিক, রিয়ালিস্টিক কন্ট্রিবিউশন অর ভ্যালু অফ রিসার্চ, টু ডাইভার্ট
to divert the logical scientific realistic value of research data, রিসার্চ ডেটার যে সায়েন্টিফিক ভ্যালু রয়েছে, যে সায়েন্টিফিক ভ্যালুগুলো প্র্যাকটিক্যালি ডিপেন্ডস করে কিসের উপরে, যে ইমপার্শিয়াল প্রেজেন্টেশন বা ইমপার্শিয়াল রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে, লজিক্যাল রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে। সে লজিক্যাল জায়গাটা, লজিক্যাল ভ্যালু, একই রকমভাবে সায়েন্টিফিক ভ্যালু, এই লজিক্যাল ভ্যালু বা সায়েন্টিফিক ভ্যালু বা রিয়ালিস্টিক ভ্যালু যেটা কনটেক্সচুয়াল বা কনটেক্সটের উপর ভিত্তি করে হতে পারে, সে কনটেক্সচুয়াল ভ্যালু, লজিক্যাল ভ্যালু এবং সায়েন্টিফিক ভ্যালুকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, সম্পূর্ণভাবে ডাইভার্ট করে দেয় মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা। সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে যে ভ্যালু ক্রিয়েট হয়, যে ডেটার যে ভ্যালু ক্রিয়েট হয়, যার মাধ্যমে একটা সোসাইটিকে একটা কংক্রিট একটা কনসেপচুয়াল প্যারাডাইম সেট করতে সাহায্য করবে, সে কনসেপচুয়াল প্যারাডাইমকে সেট করার ক্ষেত্রে সেটাকে কিন্তু ডাইভার্ট করে, সেই ভ্যালুটাকে নষ্ট করে দেয় এই মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা। তারপরে যে লাস্টের যে বিষয়টি সম্পর্কে, যে দিকটা সম্পর্কে আমরা আলোচনা করব, যে মিস ইন্টারপ্রিটেশন মাধ্যমে অ্যাকচুয়ালি কী ক্ষতি হচ্ছে, যে বলা হচ্ছে যে টু ডেভেলপ misinterpretation of data means to develop a problem, এমন কিছু প্রবলেম ক্রিয়েট করে, প্রবলেম বাই ডিক্রিজিং ভ্যালুস অফ ডেটা। আমরা যেটা বলেছিলাম অলরেডি, সায়েন্টিফিক রিয়ালিস্টিক এই ভ্যালুগুলোকে যেমন নষ্ট করছে, পাশাপাশি কিছু প্রবলেম জেনারেট করছে। হ্যাঁ, এই ভ্যালু রিলেটেড বা ডেটা রিলেটেড কিছু প্রবলেম ডেভেলপ করে বা প্রবলেম জেনারেট করতে সাহায্য করে, যে প্রবলেমগুলো নন ডিজায়ারেবল ফর সোসাইটি অ্যান্ড অলসো ফর দি রিসার্চ ইন্টিগ্রিটি। দিজ আর দ্য অ্যাকচুয়াল মিনিং অফ মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা। অর্থাৎ যা রয়েছে তাকে বিকৃত করে উপস্থাপন করলে পুরো বিষয়টি বিকৃত হয়ে যায়, বিকৃত তথ্য সিদ্ধান্ত, বিকৃত রিসার্চ ফাইন্ডিংস একটা বিকৃত সিদ্ধান্তের জন্ম দেয়। সেখান থেকে একটা বিকৃত প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যার বিশ্বাসযোগ্যতা থাকবে না, যেখানে কনসেপ্টের কোনো এনরিচমেন্ট বা কনটেক্সচুয়াল ইমপ্রুভমেন্ট হবে না, সেগুলো অবাঞ্ছিত। তাই আমাদের কি দরকার? আমাদের দরকার যে সিম্পল ওয়েতে বলা হচ্ছে যে বায়াসড ফ্রি ইন্টারপ্রিটেশন অফ ডেটার বলতে কী বোঝায়? আমাদের বায়াসড ফ্রি ডেটা দরকার, বায়াস ফ্রি আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে। বায়াসড ফ্রি ইন্টারপ্রিটেশন মানে কি তাহলে? মিস ইন্টারপ্রিটেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়াসড ইন্টারপ্রিটেশন। তাহলে বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশন মিনস বলতে আমরা সাধারণভাবে কী ধরনের ইন্টারপ্রিটেশনকে বলবো? এমনি সিম্পলি আমি কতগুলো দিক সম্পর্কে বলতে চাইছি। যে প্রথমে কি বলা হচ্ছে যে নাম্বার 1, হ্যাঁ, এটার মানে হচ্ছে যে রিসার্চ এথিক্স বা মিনস নয়, এটা হচ্ছে এনশিওর বায়াসড ফ্রি রিসার্চ মানে ইন্টারপ্রিটেশন কি করতে সাহায্য করে? ইন্টারপ্রিটেশন যেটা করতে সাহায্য করে, নাম্বার 1 রিসার্চ এথিক্সকে এনশিওর করে, রিসার্চ এথিক্সকে এনশিওর করে। হ্যাঁ, কিসের ভিত্তিতে? বেসড অন ডিগনিটি, প্রাইভেসি, সেফটি অ্যান্ড রাইটস, এগুলোর উপর ভিত্তি করে রিসার্চ এথিক্সকে এস্টাবলিশ করতে সাহায্য করে। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অফ রিসার্চ। অ্যাকাউন্টেবিলিটি অফ রিসার্চ বেসড অন কিসের ভিত্তিতে করতে পারে? বেসড অন রুলস, procedures, policy and sensitivity,
পলিসি অ্যান্ড সেন্সিটিভিটি টু ভ্যালু। সেন্সিটিভিটি টু ভ্যালু এটা নিশ্চিত করতে সাহায্য করে। বায়াসড ফ্রি ইন্টারপ্রিটেশন আমাদেরকে কী করতে সাহায্য করছে? এই দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করে। একই রকমভাবে কী করতে সাহায্য করে? নাম্বার 3, ট্রান্সপারেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল অ্যাক্টিভিটি। ইম্পার্শিয়াল activities done by the researcher। রিসার্চার যে কাজগুলি করবে সেগুলো ট্রান্সপারেন্সি বা ইম্পার্শিয়ালিটিটাকে এস্টাবলিশ করতে সাহায্য করবে। এবং সর্বশেষে যেটা করতে সাহায্য করবে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ এক্সট্রিম কোয়ালিটি। সর্বোচ্চ যে কোয়ালিটি রয়েছে সেই সর্বোচ্চ কোয়ালিটিকে চর্চা করতে সাহায্য করবে। কোয়ালিটি, এক্সট্রিম কোয়ালিটি। হ্যাঁ, রিসার্চের যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি মিসইন্টারপ্রিটেশন অফ ডেটা হয় তাহলে সেটা হবে বায়াস ইন্টারপ্রিটেশন, যেটার কোনো গুরুত্ব নেই। তাহলে বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশন যদি হয় ডেটার, তাহলে একটা ডেটার কোন কোন দিকগুলো এনশিওর করতে, সুনিশ্চিত করতে সাহায্য করে? প্রথম বলছে রিসার্চ এথিক্সটাকে এস্টাবলিশ করতে সাহায্য করবে। অর্থাৎ মরালিটির যে জায়গাটা, রিসার্চের যে মরালিটির যে ফাউন্ডেশন অফ মরালিটি রয়েছে সেটা নিশ্চিত হবে। কীভাবে হবে? কোন কোন দিকগুলো? এখানে ডিগনিটি মেনটেন হবে, মর্যাদার জায়গাটা ঠিক হবে। রিসার্চারের ডিগনিটি। একই রকমভাবে রিসার্চারের প্রাইভেসির জায়গাটাও কিন্তু স্ট্যাবলিশড হবে। তার যে নিজস্ব যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে সেটা কিন্তু তার যে রাইট রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সে রাইটটাকে এনশিওর হবে। সে রাইটটা কোনো রকমভাবে ডাইভার্ট হবে না, সেই রাইটটা রেজিস্টার্ড হবে, সেটা স্ট্যাবলিশড হবে। একই রকমভাবে রিসার্চের সেফটি সেটা কিন্তু ঠিক হবে। পাশাপাশি সোসাইটি সেই রিসার্চ ফাইন্ডিংসটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে পারবে, যেটা এথিক্যালি সাউন্ড হবে। ফলে কি হবে? সোসাইটির ডিসিশনটাও একটা সেফ একটা প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে যাবে। সেজন্য বলা হয়েছে রিসার্চ এথিক্সের জায়গাটিকে নিশ্চিত করতে সাহায্য করবে বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যারাডাইম। নাম্বার 1 ডিগনিটি, প্রাইভেসি, সেফটি অ্যান্ড রাইটস। তারপরে কি বলা হচ্ছে? অ্যাকাউন্টেবিলিটি অফ রিসার্চ। অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বোঝাচ্ছে? যে প্রত্যেকটি কাজ, রিসার্চারের জন্য সমস্ত কাজগুলো, একটা রিসার্চ স্টাডিতে যত রকমের কাজ হয়ে থাকে প্রত্যেকটি কাজ যেন অ্যাকাউন্টেবল হয়। অ্যাকাউন্টেবল মানে সেখানে যেন কোনো রকমের ভেগনেস বা অস্বচ্ছতা না থাকে। রিসার্চার কী করছে সেটা সায়েন্টিফিক্যালি বা লজিক্যালি অ্যাপ্রুভড হবে, পাশাপাশি কেন করছে সেটাও অ্যাপ্রুভড হবে, এবং প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের ইন্টারকানেক্টেডনেস এবং রেলেভেন্সের জায়গাটা কিন্তু স্পেসিফিক্যালি স্ট্যাবলিশড হবে। সেজন্য বলা হচ্ছে সমস্ত অ্যাট এ ভিউ লজিক্যালি প্রসিডিওর উপর ভিত্তি করে, রুলসের উপর ভিত্তি করে কোনো রিসার্চার কোনো একটা কাজ করলো, তার পেছনে যে কাজটা করলো সেটাকে রুলে সাপোর্ট করে, প্রসিডিওরে সাপোর্ট করে, মেকানিজমে বা স্ট্র্যাটেজিকে সাপোর্ট করে কি করে না, নাকি এমন একটা কল্পনাপ্রসূত একটা কাজ করলো যার কোনো লজিক্যাল বেস নেই, যার রুলস নেই, তার প্রসিডিওরাল সাপোর্ট নেই, তাহলে এই ধরনের কাজের বলা হবে যে অ্যাকাউন্টেবিলিটি নেই। তাহলে এখানে যে কাজগুলি হবে বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কি করা যাবে? অ্যাকাউন্টেবিলিটি অফ রিসার্চটাকে আমরা এনশিওর করতে পারবো বেসড অন রুলস মেনে কাজ করা হয়েছে কি হয়নি, প্রসিডিওর মেনে হয়েছে কিনা, পলিসি। একই রকমভাবে ভ্যালুর প্রতি সেন্সিটিভিটির জায়গাটাও কিন্তু রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রিসার্চার কিন্তু সিগনিফিক্যান্ট ওয়েতে মেনটেন করার চেষ্টা করবেন যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ মাই রিসার্চ অ্যান্ড হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। তারপরের জায়গাটা বলা হচ্ছে যে ট্রান্সপারেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল অ্যাক্টিভিটিস ডান বাই দি রিসার্চার। এবং এই যে বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশনের কাজটা, ইন্টারপ্রিটেশন অফ ডেটা যদি হয়, তাহলে কিন্তু রিসার্চারের যে কাজকর্মগুলো হবে, সে কাজকর্মগুলো অবশ্যই ট্রান্সপারেন্ট হবে এবং সেই কাজকর্মগুলো অবশ্যই ইম্পার্শিয়াল হবে। সেখানে কোনো রকমের সাবজেক্টিভ ইনফ্লুয়েন্স থাকবে না, সাবজেক্টিভ চয়েস থাকবে না। হ্যাঁ, আর লাস্টলি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বায়াস ফ্রি ইনফরমেশন কী করতে সাহায্য করবে? এক্সট্রিম কোয়ালিটি অফ রিসার্চ। সেই হাই কোয়ালিটি অফ রিসার্চে, মানে কোয়ালিটির যে সমস্ত এক্সট্রিম কোয়ালিটি থাকে, যে রিসার্চের যে এক্সট্রিম কোয়ালিটিগুলো থাকে সেগুলো প্র্যাকটিস করতে সাহায্য করবে। যেমন কতগুলি কোয়ালিটি আমরা উল্লেখ করতে পারি, যে অথেন্টিসিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ডেটা,
হ্যাঁ, ডেটাগুলো সবসময় হাইলি অথেন্টিক হবে, হ্যাঁ, হাইলি রিলায়েবল হবে। একই রকমভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ রিসার্চ মেথডস, যে অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ যত রকম মেথড রয়েছে প্রবলেমের নিরিখে যে মেথডগুলোকে সিলেক্ট করা হয়, সেই রিসার্চ মেথডগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হবে, সেই জায়গাটা প্র্যাকটিস হবে যদি বায়াস ফ্রি ওয়েতে ডেটাকে ইন্টারপ্রিট করা হয়। একই রকমভাবে এগুলো হচ্ছে এক্সট্রিম কোয়ালিটি। একই রকমভাবে বলা হচ্ছে যে এফেক্টিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট রিপোর্টিংটা হবে এফেক্টিভ ওয়েতে, ট্রান্সপারেন্ট ওয়েতে রিপোর্টিং হবে। তারপরে কি বলা হচ্ছে, রেজাল্টেও ইন্টারপ্রিটেশন হবে এফেক্টিভলি বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। এই যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটি অফ গুড রিসার্চ আর এথিক্যাল রিসার্চের এই কোয়ালিটিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বা প্রপারলি কিন্তু এগুলো এক্সারসাইজ হবে যদি বায়াস ফ্রি ইন্টারপ্রিটেশনের পথে যাওয়া হয়। এরপরে যেটা বলা হচ্ছে, জাস্ট এগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব যে এই যে সিলেক্টিভ রিপোর্টিং বা মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা, এর পেছনে অ্যাকচুয়াল কারণগুলো কী আছে, কী কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে, এই প্রবলেমগুলোর অ্যাকচুয়াল কারণ কি রয়েছে, কী কী ফ্যাক্টরসগুলো, কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা গঠন করা দরকার। অ্যাজ এ রিসার্চার বা অ্যাজ এ নতুন নিউ রিসার্চার অর যখন আমরা কোনো একজন ব্যক্তি প্রথাগতভাবে কোনো গবেষণা কাজের সাথে যুক্ত হতে চাই এবং গবেষণার যে এথিক্যাল যে প্ল্যাটফর্ম সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। প্রথমে যেটা বলা হচ্ছে যে এইগুলো হচ্ছে কি সিলেক্টিভ রিপোর্টিং অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা সায়েন্টিফিক মিসকন্ডাক্ট, এগুলো কিন্তু বৈজ্ঞানিক মিসকন্ডাক্ট, সায়েন্টিফিক্যালি মিসকন্ডাক্ট। হ্যাঁ, এগুলো কী হয় এখানে যেমন হয়, নাম্বার 1 ফেব্রিকেশন হয়। সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে ফেব্রিকেশন হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে টু মেক আপ ডেটা, রেজাল্ট অর ডেটা অফ এ স্টাডি, এটাকে বলা হচ্ছে ফেব্রিকেশন। একই রকমভাবে বলা হচ্ছে ফলসিফিকেশন। কি সেটা হচ্ছে ম্যানিপুলেটিং দ্য এসেনশিয়াল আসপেক্টস, manipulating the essential aspects of research ecosystem. নাম্বার 3 সায়েন্টিফিক মিসকন্ডাক্টের মধ্যে যে আর একটা 3 নম্বর যে মিসকন্ডাক্টটি পড়ছে সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। কি সেটা হচ্ছে টু ইউজ others ideas, procedures and intellectual properties এই তিনটে হচ্ছে সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। এই তিনটি সায়েন্টিফিক মিসকন্ডাক্টই কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিলেক্টিভ রিপোর্টিং অ্যান্ড অলসো দ্য মিস ইন্টারপ্রিটেশন ডেটা। এখানে কি করা হচ্ছে, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে কাজগুলি আমরা করছি, এই যে ফেব্রিকেশন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো একজন গবেষক তার রিসার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে যে গবেষণা করার সময় তিনি যে লেভেলে ইনফরমেশন বা যে ধরনের ফাইন্ডিংস বা রেজাল্ট পেতে চাইছেন বা ডেটা পেতে চাইছেন, প্র্যাকটিক্যালি দেখা গেল সেই লেভেলে বা সেই পরিমাণে কি হচ্ছে বা সেই ধরনের সেই ভ্যালুর উপর ভিত্তি করে সেই রকমভাবে ডেটাটাকে পাচ্ছেন না বা রেজাল্ট পাচ্ছেন না। তখন তিনি কি করবেন, তিনি যদি এরকমটা করে থাকেন তিনি কি করলেন যে নিজে কিছু কল্পনাপ্রসূত ডেটা তৈরি করলেন
বা কল্পনাপ্রসূত নিজের মতো করে কিছু রেজাল্ট বানালেন, যে রেজাল্টটাকে সোসাইটি থেকে একটা সোশ্যালি ডিজায়ারেবল প্যারাডাইমে বা সোশ্যালি ডিজায়ারেবল একটা সেক্টরে সেটাকে স্টাবলিশ করা যাবে। নিজের মতো করে রেজাল্টটাকে জেনারেট করলেন, রেজাল্টটাকে ডিজাইন করলেন কল্পনার উপর ভিত্তি করে, যেটা ফ্রি ফ্রম দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি, ফ্রি ফ্রম দ্য ফাউন্ডেশন অফ দ্য সায়েন্টিফিক বেস, সেখান থেকে সম্পূর্ণ আলাদা। এরকমভাবে কিছু রিয়ালিটি মানে রেজাল্ট জেনারেট করলেন বা ডেটা জেনারেট করলেন, তখন এটাকে কী বলা হবে? একটা সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক মিসকন্ডাক্টটা কোথায় দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই সায়েন্টিফিক মিসকন্ডাক্টের প্রসিডিওরটা কিন্তু হাইলি এফেক্টিভ। সেখানে কিন্তু এই ফেব্রিকেশনের জন্য কিন্তু সিলেক্টিভ রিপোর্টিংয়ের পথে রিসার্চার যায়। পাশাপাশি এই সিলেক্টিভ ফেব্রিকেশনের জন্যও কিন্তু মিস ইন্টারপ্রিটেশনের কাজটি কিন্তু রিসার্চার করে থাকেন। কারণ মিস ইন্টারপ্রিটেশন করার সময় যে রেজাল্ট তার সামনে এসছে, সেই রেজাল্টের অর্থটাকে ডাইভার্ট করে দিচ্ছেন, কারণ হি অর শি উইল মেক আপ রেজাল্ট অর ডেটা অফ দ্য স্টাডি। এটা হচ্ছে দিস ইজ দ্য সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। এই সায়েন্টিফিক মিসকন্ডাক্টের প্র্যাকটিস বা হ্যাবিটের জন্য এখানে সিলেক্টিভ রিপোর্টিং বা এখানে বলা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটার যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা অ্যাক্টিভলি দেখতে পাই। একই রকমভাবে যেটাকে বলা হচ্ছে ফলসিফিকেশন। ফলসিফিকেশনটা কি? ফলসিফিকেশন হচ্ছে নর্মালি যে রিসার্চের যে পলিসি বা রিসার্চের যে রুলস অ্যান্ড প্রসিডিওর্স রয়েছে, বা একটা কাজের ক্ষেত্রে যে ডিফাইন্ড প্রবলেমের পরিপ্রেক্ষিতে যে ডিফাইন্ড অ্যাক্টিভিটিস রয়েছে, সেখানে রিসার্চার কী করছেন? সে ডিফাইন্ড অ্যাক্টিভিটিসগুলোকে ম্যানিপুলেট করছেন বিভিন্ন রকমের। ডেটা কালেকশনের ক্ষেত্রে ডেটা কালেকশনের যে রুলস রয়েছে সেগুলোকে ডাইভার্ট করছেন, যেগুলো এথিক্স রয়েছে, যেগুলো পলিসি রয়েছে সেগুলোকে ডাইভার্ট করছেন, নিজের মতো করে সব কাজকর্ম করছেন, সেখানে কোনো লজিক্যাল প্ল্যাটফর্ম তিনি ফোকাস করছেন না। টোটাল যে কাজকর্মগুলো আছে, এসেন্সিয়াল যে কাজকর্মগুলো আছে রিসার্চের বা রিসার্চ ইকোসিস্টেমের, সমস্ত কাজকর্মগুলোকে নিজের মতো করে পাল্টে দিচ্ছেন, পাল্টে দিয়ে নিজের মতো করে একটা কল্পনাপ্রসূত, নিজের ইচ্ছাপ্রসূত, নিজেদের সিদ্ধান্তপ্রসূত, নিজের বিচারপ্রসূত কিছু ধারণা উপস্থাপন করছেন। সেটা আমরা এই দুটো ক্ষেত্রে, সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, মিস ইন্টারপ্রিটেশন ডেটার ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত সক্রিয়। এটা হচ্ছে ফলসিফিকেশন, টোটালটাকে ফলস রূপে কিন্তু প্রেজেন্ট করছে, টোটাল কাজটাই ফলস। সে কাজের উপর ভিত্তি করে যে ডেটাটাকে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে একটা টোটাল ফলস ডেটার উপর ভিত্তি করে, ফলস রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে, সব ফলস ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে একটা ফাইন্ডিং সোসাইটির কাছে আসছে। প্লাগিয়ারিজম একটা সায়েন্টিফিক একটা প্রবলেম, মিসকন্ডাক্ট। এখানে কি করা হচ্ছে যে এখানে কি রিসার্চারের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটাকে কিন্তু ডাইলিউট করা হচ্ছে, সেটাকে নষ্ট করা হচ্ছে, ডাইভার্ট করা হচ্ছে। হ্যাঁ, অন্যের আইডিয়াকে ব্যবহার করে নিচ্ছে, নিজের আইডিয়া বলে চালিয়ে দিচ্ছে, কিংবা অন্যের প্রসিডিওর বা মেকানিজম যেগুলো রয়েছে, যেগুলো তার মাথা থেকে বেরিয়েছে, তার কনস্ট্রাক্ট ভ্যালু রয়েছে, হ্যাঁ, সেই কনস্ট্রাক্ট ভ্যালুকে ডাইভার্ট করে দিচ্ছে, কনস্ট্রাক্ট ভ্যালুটাকে নিজের ভ্যালু বলে চালিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে প্লাগিয়ারিজম। এখানেও কিন্তু দেখা যাচ্ছে কোথায়? এই সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্লাগিয়ারিজমের জায়গাটিকে ফলো করতে পারে। সিলেক্টিভ মিস ইন্টারপ্রিটেশনের জন্যও কিন্তু সে হচ্ছে প্লাগিয়ারিজমের পথটাকে অবলম্বন করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে স্পাইন। স্পাইনটা কি? স্পাইনটাও কিন্তু এখানে বা স্পিন বলে একটি শব্দ আছে, এটাও কিন্তু একটা টেকনিক রয়েছে, অ্যাপ্রোচ রয়েছে, যেটি কিন্তু এই সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কি? এখানে কি করা হচ্ছে যে অনেক সময় কি করা হচ্ছে, অ্যাকচুয়াল ডিফাইন্ড ডেটার যে অ্যাকচুয়াল মিনিং আছে সেটাকে ডাইভার্ট করা হচ্ছে দুরকমভাবে। কীভাবে হতে পারে? কখনো কখনো সে সচেতনভাবেও ডাইভার্ট করছে, সেটাকেও স্পিন বলা যেতে পারে। একই রকমভাবে সে না জেনেও মানে ইচ্ছে করে মিস ইন্টারপ্রিট করছে, কিংবা কখনো কখনো সে জেনে ইন্টারপ্রিট করছে। যখন সে নিজে না বুঝে করছে তখন ভাবতে হবে তার ইনক্যাপাবিলিটি রয়েছে, বা অ্যাবসেন্স অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অর অ্যাবসেন্স অফ দি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফাউন্ডেশন অফ দ্য রিসার্চ। এইটার জন্য কিন্তু কী করছে সে ডেটাগুলোকে মিস ইন্টারপ্রিট করছে। তাহলে মিস ইন্টারপ্রিট দুরকমভাবে হতে পারে, সচেতনভাবে হতে পারে, অসচেতনভাবে হতে পারে। সচেতনভাবে যখন করবে তখন কিন্তু ফেব্রিকেশন, ফলসিফিকেশন, প্লাগিয়ারিজমের এই ধরনের অ্যাপ্রোচগুলো সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে। কিন্তু যেটা হচ্ছে অসচেতনভাবে করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে অ্যাবসেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ ফাউন্ডেশন, সিমিলারলি দ্য ইনক্যাপাবিলিটি অফ দ্য রিসার্চার, সেই ধরনের ফ্যাক্টরসগুলোর জন্য প্র্যাকটিক্যালি কী হচ্ছে, মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা হতে পারে। সেই প্রসেসটাকে কী বলা হচ্ছে, স্পিন। আর সবার শেষে আমরা আলোচনা করব এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমগুলো ক্রিয়েট করার পিছনে মূল যে ফ্যাক্টার্সগুলো রয়েছে, সেই ফ্যাক্টরগুলো কী কী।
হ্যাঁ, এই সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে কিংবা মিস ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কী কী ফ্যাক্টরস রয়েছে, এখানে আমরা কয়েকটা চারটি গুরুত্বপূর্ণ আমরা অ্যাপ্রোচ সম্পর্কে উল্লেখ করলাম। তার মধ্যে তিনটি মেইন অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করলাম, ফেব্রিকেশন, ফলসিফিকেশন, প্লাগিয়ারিজম। এই তিনটে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ যেগুলি হচ্ছে মূলত সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটি সক্রিয় রূপে কাজ করে, বা মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটার ক্ষেত্রেও কিন্তু সক্রিয় রূপে কাজ করে। এবার আমরা এরকম কতগুলো ফ্যাক্টরস রয়েছে যে ফ্যাক্টরগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যে ফ্যাক্টরসগুলো কী করতে পারে, যেমন বলা হচ্ছে যে ফ্যাক্টরস ফর সিলেক্টিভ রিপোর্টিং অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন। ফ্যাক্টরস হ্যাঁ, সিলেক্টিভ রিপোর্টিং অর অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা। নাম্বার ওয়ান ফ্যাক্টরস, কী ফ্যাক্টরস বলা হয়েছে? নাম্বার ওয়ান বলা হয়েছে আনইনটেন্ডেড ফ্যাক্টর। আনইনটেন্ডেড ফ্যাক্টরস, এরকম কিছু আছে, অনভিপ্রেত ফ্যাক্টরস রয়েছে, যে ফ্যাক্টরসগুলো সিলেক্টিভ রিপোর্টিং, যে ফ্যাক্টরসগুলোর জন্য সিলেক্টিভ রিপোর্টিং হয় বা মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটা হয়। আর বি নম্বর কিছু ফ্যাক্টর আছে ইনটেন্ডেড ফ্যাক্টরস, কিছু সচেতনভাবে যে মিস ইন্টারপ্রিটেশন বা সিলেক্টিভ এগুলি হয়, সেক্ষেত্রে যে অর্থাৎ সচেতনভাবে মিস ইন্টারপ্রিট করার ক্ষেত্রে বা সচেতনভাবে সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে ফ্যাক্টরসগুলো কাজ করে সেগুলোকে ইনটেন্ডেড ফ্যাক্টরস হিসেবে উল্লেখ করা হয়েছে। একই রকমভাবে যে ফ্যাক্টরসগুলো অসচেতনভাবে মিস ইন্টারপ্রিট বা সিলেক্টিভ রিপোর্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলোকে আনইনটেন্ডেড ফ্যাক্টরস হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাহলে আনইনটেন্ডেড ফ্যাক্টরসগুলো কী কী? নাম্বার ওয়ান, লেভেল অফ টাস্ক ডিফিকাল্টি। যে কাজটি আমরা করব সে কাজটা কতটা ডিফিকাল্ট। দেখা গেল অনেক সময় সে কাজটা এতটাই ডিফিকাল্ট, সিলেকশনের সময় রিসার্চার বুঝতে পারেনি, কিন্তু এতটাই ডিফিকাল্ট কাজ চলাকালীন সে তার ডিফিকাল্টির জন্য সে পুরো কাজটাকে ইনকর্পোরেট করতে পারছে না, সেখানে তার ইনক্যাপাবিলিটি কিন্তু এস্টাবলিশড হচ্ছে। এই কারণে কি হতে পারে, এই কারণের উপর ভিত্তি করে সে কী করছে, সে ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে সে পারছে না কাজটি, যেহেতু সেজন্য সে হচ্ছে ইন্টারপ্রিটেশনটা মিস ইন্টারপ্রিটেশন করবে বা রিপোর্টিংটা সিলেক্টিভ ওয়েতে করতে পারে। হ্যাঁ, এরপরে দু নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার ক্যাপাবিলিটি অর ইনক্যাপাবিলিটি অফ রিসার্চার। রিসার্চারের যে ক্ষমতা, অনেক সময় কি থাকে, রিসার্চারের সব কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করতে পারে না, তার কিছু কিছু কনসেপ্টের অভাব থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে টাইম বাউন্ড। অনেক সময় কি হচ্ছে, যে রিসার্চ স্টাডিটা তার সামনে এসেছে বা যে প্রবলেমটাকে নিয়ে সে স্টাডি করছে, সে প্রবলেমটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, সে সময়ের মধ্যে সেই কাজটি করতে হবে। এমতো অবস্থায় বা এমতো পরিস্থিতিতে কি হতে পারে, সে কিন্তু এই সিলেক্টিভ রিপোর্টিংয়ের পথে, রিসার্চার সিলেক্টিভ রিপোর্টিংয়ের পথে বা মিস ইন্টারপ্রিটেশন অফ ডেটার পথে কিন্তু যেতে বাধ্য হয়ে যায় অনেক ক্ষেত্রে। এরপরে 4 নম্বর যে ফ্যাক্টর রয়েছে সেটি কেমন, যেমনটাকে বলছে অ্যাবসেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট লিটারেচার। অ্যাপ্রোপ্রিয়েট লিটারেচার, এখানে কি বলা হচ্ছে, অ্যাবসেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট লিটারেচার মানে দেখা যাচ্ছে কোনো একটা স্টাডি সিলেক্ট করা হলো, প্রবলেমকে আইডেন্টিফাই করা হলো, কিন্তু স্টাডি শুরু করার সময় যে লিটারেচারের রিভিউয়ের প্রয়োজনীয়তা রয়েছে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই লিটারেচার রিপ্রেজেন্টেটিভ বা সিগনিফিক্যান্ট লিটারেচার নেই। সেক্ষেত্রে রিসার্চার অনেক সময় কল্পনার উপর বেস করে, নিজের অনুমানের উপর বেস করে, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর বেস করে অনেক সময় অনেক কাজ শুরু করতে গিয়ে দেখা যায় প্র্যাকটিক্যালি কাজটা কমপ্লিট করতে পারে না, সেক্ষেত্রে সিলেক্টিভ রিপোর্টিংয়ের দিকে যায় কিংবা মিস ইন্টারপ্রিটেশনের দিকে যায়। 5 নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ ডিজাইন। অনেক সময় কি হয়, রিসার্চ ডিজাইনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ ডিজাইন ইনিশিয়ালি অনেক সময় দেখা যায় যে কাজ শুরু করার সময় যে রিসার্চ ডিজাইনটা তৈরি করা হলো, সেটা কাজটা যখন চলতে গিয়ে সেই ডিজাইন অনুসারে কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তখন কি হতে পারে, এই ভুল পথ দুটো, আনএথিক্যাল পথ দুটো রিসার্চার ফলো করতে পারেন। এরপরে আমরা দেখে নেব যে ইনটেন্ডেড ফ্যাক্টরসগুলো কী কী রয়েছে। ইনটেন্ডেড ফ্যাক্টর, নাম্বার 1 ইনটেন্ডেড ফ্যাক্টর ইনঅ্যাডুকেট ডেটা ম্যানেজমেন্ট। ইনঅ্যাডুকেট ডেটা ম্যানেজমেন্ট অর্থাৎ একটা রিসার্চ রিপোর্ট করার জন্য
যেমনভাবে ডেটাকে ম্যানেজ করা দরকার, ডেটাকে যেভাবে প্রসেস করা দরকার, সেখানে কি করছেন রিসার্চার, সময় লাগবে কিংবা অর্থ খরচ হতে পারে কিংবা লেবার দিতে হতে পারে, সেই তিনটে ফ্যাক্টরের জন্য অর্থাৎ এক্সপেন্সের জায়গাটা এক্সপেন্সিভ যাতে না হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য সে কী করতে পারে, ইনঅ্যাডুকুয়েট ডেটা ম্যানেজমেন্ট টেকনিক ফলো করতে পারে। তার উপর ভিত্তি করে কিন্তু এই প্রবলেমের পথে সেই রিসার্চার কিন্তু যেতে বাধ্য হয়। এরপরে ফ্যাক্টরটা হচ্ছে প্রমোশন অ্যান্ড পাবলিকেশন রিকোয়ারমেন্ট। অনেক সময় প্রমোশনের তাগিদে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে প্রমোশন অ্যান্ড পাবলিকেশন রিকোয়ারমেন্ট, দ্রুততার সাথে পাবলিকেশনের জন্য কি হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করতে গিয়ে কী হয়, অনেক সময় ম্যানিপুলেট করে দিয়ে সব কিছুকে ম্যানিপুলেট করে ফেব্রিকেশান বা ফলসিফিকেশান এর মাধ্যমে বা প্লাগেরিজমের মাধ্যমে এই সিলেক্টিভ রিপোর্টিংয়ের পথে বা মিসইন্টারপ্রিটেশন অফ ডেটার পথে কিন্তু যেতে বাধ্য হয়। এরপরে কি দেখা যাচ্ছে, ফিনান্সিয়াল ইনসেন্টিভ, কখনো কখনো আর্থিক যে ইনসেন্টিভগুলো রয়েছে সেই ইনসেন্টিভগুলোকে এনজয় করার জন্য খুব তাড়াতাড়ি বিভিন্ন রকমের গ্র্যান্টস, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম গ্র্যান্টস বা রিজিওনাল বিভিন্ন রকমের রিকগনিশন অ্যাভেল করার জন্য তারা কিন্তু এই ভুল পথে তাড়াতাড়ি রিসার্চ কমপ্লিট করার জন্য করার ক্ষেত্রে এই ধরনের পথকে অবলম্বন করে থাকে। একই রকমভাবে যেটাকে বলা হচ্ছে আননেসেসারি কম্পিটিশান। আননেসেসারি কম্পিটিশান, কখনো কখনো একই ডিসিপ্লিনে যে বিভিন্ন এক্সপার্ট বা রিসার্চার রয়েছে তাদের মধ্যে একটা আননেসেসারি কম্পিটিশান কিন্তু আমরা দেখতে পাই, অবাঞ্ছিত একটা প্রতিযোগিতা দেখতে পাই, তার জন্য কিন্তু তারা ভুল পথে আনএথিক্যাল পথে যেতে বাধ্য হয়। এরপরে কি হচ্ছে, আবার কিছু কিছু গবেষক রয়েছে যাদের মধ্যে এই ইচ্ছা কাজ করে, তারা আনএথিক্যাল প্রসিডিওরটাকে মেনটেন প্র্যাকটিস করতে পছন্দ করে, মানে উইশেস টু practice unethical procedure। আনএথিক্যাল যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো সেই প্রসিডিওরকে ফলো করার বা কাজে লাগানোর ইচ্ছাশক্তি তাদের মধ্যে আগে থেকে বর্তমান থাকে। তাহলে এই সমস্ত কারণের জন্য প্র্যাকটিক্যালি একটি গবেষণার যে প্রকৃত মূল্য, একটি গবেষণার যে প্রকৃত ভ্যালু, সেই ভ্যালুর জায়গাটা কিন্তু নষ্ট হয়, এথিক্সের জায়গাটা নষ্ট হয়। তাই অতি সাম্প্রতিককালে এই দু ধরনের প্রবলেম, অর্থাৎ সিলেক্টিভ রিপোর্টিং যাতে ইগনোর করা হয় বা মিসইন্টারপ্রিটেশন বা ডেটার যে টেন্ডেন্সিটা রয়েছে সেই টেন্ডেন্সিটাকে যাতে রেসিস্ট করা হয়, ইগনোর করা হয়, সেই জন্য এই সম্পর্কিত একটা কনসেপচুয়াল রেভলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ দ্য কনসাসনেস রিগার্ডিং দ্য ক্রাইসিস অফ দিস টাইপস অফ প্রবলেম। এবং এই ধরনের ক্রাইসিস কীভাবে সোসাইটিকে বিভিন্ন রকম জটিল সমস্যায় ফেলতে পারে সেগুলো সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই মনোযোগ সহকারে বিষয়গুলি আপনারা শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।